অক্সিজেন, পরিমিত তাপ এবং রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা আসি যে এই 3-4টা উপাদানের সমন্বয়ে যখন আগুন জ্বলতে থাকে এটাকে বলা হয় আগুনের প্রজ্বলন নীতি। আর যখন আমরা আগুন নিভাবো, এখন আমরা বুঝতে পারছি আগুনের জন্ম উৎপত্তির পরিচয় আমরা সব জানি গেছি। এখন যেহেতু তার জন্ম উৎপত্তি সম্পর্কে জানছি, তার মৃত্যু ঘটানো খুব সহজ। যে তোমার মাদক বাড়ি যতই করো না কেন, তোমাকে জ্বলতে হলে পরে অক্সিজেনের প্রয়োজন। আমি যদি অক্সিজেন কাট করে দিই, আগুন জ্বলতে পারবে না, আগুন নিভে যাবে। আগুন জ্বলতে হলে খাদ্য বস্তুর প্রয়োজন। তুমি যতটুকু জ্বলছো, আশেপাশে ধার্য বস্তু যা আছে সবকিছু যদি সরাই ফেলাই দিয়ে আগুন আর বাড়তে পারবে না, তার খাদ্যের অভাব ঘটিত কারণে আগুনের মৃত্যু ঘটবে। আগুন জ্বলতে হলে পারে তাপের প্রয়োজন। আমি যদি তাপ কমে দিই, তাপ রিলিজ করে দিই, কুলিং করি, ঠান্ডা করি, পানি দিই, তাহলে কি হবে? আগুন নিভে যাবে। আগুন জ্বলতে হলে রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন। আমি যদি রাসায়নিক বিক্রিয়ার বাধা সৃষ্টি করি, আমরা এই যে তিনটা আগে বলেছি, সেই তিনটা যে কোনো একটা যদি ঘাটতি ঘটে, অপসারণ হয়, তাহলে কি হবে? রাসায়নিক বিক্রিয়া আর হতে পারবে? আর রাসায়নিক বিক্রিয়া হবে না, চেইন অফ কমান্ড ভেঙে যাবে, রাসায়নিক বিক্রিয়ার নিরবচ্ছিন্নতা ভেঙে আগুন নিভে যাবে। আমরা কি এখন বুঝতে পারছি যে আগুন নিভাইতে হলে আমাদের কি করতে হবে? আমরা আগুন নিভাইতে হলে পারো ধার্য বস্তু সীমিত করে দেব, অথবা অক্সিজেন কাট করে দেব, অথবা আমরা তাপ অপসারণ করব। তাহলে রাসায়নিক বিক্রিয়ার নিরবচ্ছিন্নতা ভেঙে আগুন নিভে যাবে। এখন আমরা এই আগুনকে 4 ভাগে ভাগ করছি। এই অগ্নিবিদ বিজ্ঞানীরা আগুনকে 4 ভাগে ভাগ করছে। এ শ্রেণীর আগুন, বি শ্রেণীর আগুন, সি শ্রেণীর আগুন, দেন ডি শ্রেণীর আগুন। এটা 4টা শ্রেণীতে পর্যায়ভুক্ত করা হয়েছে। আমরা অনেক সময় দেখি ফায়ার এক্সটিংগুইশারের গায়ে লেখা আছে এ বি সি ডি বা এ বি সি ই, এরকম লেখা থাকে না? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এবিসি। এবিসি যদি লেখা থাকে তাহলে আমি বুঝবো এটা 3 ধরনের আগুন নেভাতে এই ফায়ার এক্সটিংগুইশারটা সক্ষম। এই জন্য এর গায়ে লেখা থাকে এবিসি। আগুন শ্রেণী বিন্যাস করা হয়েছে এবিসির মাধ্যমে, এই 3 ধরনের আগুনই নির্বাপন করতে সক্ষম। এখন আসি আমরা যে এই শ্রেণীর আগুন কাকে বলে। যে সমস্ত সলিড ধার্য বস্তুর আগুন, কাঠ, মাছ, কাগজ, তুলা, কাপড় ইত্যাদি, যা পড়লে পারে কিছু অবশিষ্ট থাকে। আমার কথা কি পিছনে শোনা যাচ্ছে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি তো চিটাগাংয়ের মানুষও নয়, সেই সিলেটের মানুষও নাই, আপনাদের বিভাগেরই মানুষ, খুলনা বিভাগের মানুষ। আমরা তো সবাই খুলনা বিভাগের, হয়তো বাইরে কেউ থাকতে পারি ঢাকা, তাই না? তো আমি যখন চিটাগাংয়ে গেলাম, সেই মুখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পের যখন রোহিঙ্গারা আসলো, তখন টিওএমএস স্যারের মাধ্যমে প্রথম কনফারেন্সে যখন অ্যাটেন্ড করলাম, তখন প্রথমে বলছে আপনারা গম আসেননি। আমি কেউ দাবা কি করি, আমার জিজ্ঞাসা করছে গম আসেননি, আমি কি উত্তর দেবো আমি বুঝতে পারছি না। তো সেদিন থেকে আমার এখন দৌভাষী লাগলো যে চিটাগাংয়ের মানুষ কি আছে, আমার সাথে সাথে থাকবে, এগুলো একটু বুঝাই দিবা। তো যখন এরকম ভাষাটা আর আমি ওরকম ইউজ করছি না। তো আপনারা চিটাগাংয়ের যারা আছে তারা মনে হয় বুঝতে পারবেন আমাদের কথা, সমস্যা নেই। আপনাদের কথা সারাদিনে আমার এক কলিগ ছিল, বেস্টফ্রেন্ড ছিল, আগ্রাবাদ হেড অফিস থেকে বললো যে দোস্ত চলো যাই রিক্সা দুজন নিউ মার্কেট পর্যন্ত একসাথে যাই। তো নিউ মার্কেট পর্যন্ত একসাথে আজকে অনেক কথা বললো, তার লাস্টে একটা কথা বলছে, যাকে বুঝতে পারছিস? আমি বললাম যে তুই যে কি বলছিস একটা বুঝতে পারি না, খালি শুনছি। কথা হচ্ছে যে আমরা কথাগুলো আগে বুঝতে হবে, না বুঝতে পারলে পরে তো আমরা সেটা সম্পর্কে জানতে পারবো না। তো যাই হোক, আগুন বাঁশ, কাঠ, কাগজ, তুলা, কাপড় ইত্যাদি যে সমস্ত ধার্য বস্তু পুড়লে পরে কিছু অবশিষ্ট থাকে। কি অবশিষ্ট থাকে? ছাই অথবা কয়লা। এই সমস্ত পর্যায়ভুক্ত আগুনকে আমরা এই শ্রেণীর পর্যায়ভুক্ত আগুনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাহলে এ শ্রেণীর আগুন নির্বাপন করতে হলে কি করতে হবে? সেখানে যদি বিদ্যুতের উপস্থিতি না থাকে তাহলে এ শ্রেণীর আগুন আমরা পানি দ্বারা নির্বাপন করতে পারবো। আর যেখানে যদি বিদ্যুৎ থাকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে পানি দিয়ে নির্বাপন করব। বিদ্যুতের মেইন সুইচ যদি বন্ধ করা সম্ভব না হয় তাহলে আমরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে অগ্নি নির্বাপন করব। দ্বিতীয়ত হচ্ছে বি শ্রেণীর আগুন। বি শ্রেণীর আগুনটা কি হতে পারে? তরল ধার্য বস্তুর আগুন। তরল ধার্য বস্তু কি? তেল জাতীয় পদার্থ। এখন আমরা যদি তেলের কথা আসে তাহলে তেল কত প্রকার? কেউ বলতে পারবেন তেল কত প্রকার? এখন তেল জাতীয় পদার্থ আগুন, তেল হচ্ছে তিন প্রকার। উৎসগত দিক থেকে আমরা তিনটা জায়গা থেকে তেল পাই, সেজন্য বলা হয়েছে তেল তিন প্রকার। একটা হচ্ছে প্রাণীজ তেল, একটা উদ্ভিজ তেল, আর একটা খনিজ তেল। দেখুন তো এই তিন জায়গার বাইরে থেকে আমরা কোথাও থেকে তেল পাই নাকি? একটা হচ্ছে প্রাণী থেকে পাই, যেটা আমাদের প্রসাধন এবং ফাস্টফুডের কাজে ব্যবহার করা হয়। এটা উদ্ভিদ থেকে পাই, যে তেলটা আমরা রান্নার বা ভোজ্য তেল হিসাবে ব্যবহার করি। আর একটা হচ্ছে খনিজ তেল, যেটা আমরা যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়। এর বাইরে আর কোন জায়গা থেকে কোনো তেল আমরা পাই না। এই তিনটা তেলই আমাদের দেশে আপাতত বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। সেই জন্য এই তেল জাতীয় পদার্থের রক্ষণাবেক্ষণ আমাদের যত্নের প্রতি যত্নশীল অধিকতর হইতে হবে। তার হলে এই পদার্থ যদি ধ্বংসপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরে আমরা আবার সেই এই সমস্ত প্রোডাক্টের জন্য আমরা অধিক দাম দিয়ে ক্রয় করতে হবে। যেটা আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে, 200 টাকার উপরেও তেল কেনা লাগছে, এখন না একটু কম আছে না? বর্তমানে দাম আমি জানি না, যেহেতু আমাদের তেল কিনা লাগে না, এই জন্য তেলের দামটা জানি না। অনেক সময় চেঞ্জ করি, সোয়াবিন বিক্রি করে দিয়ে সরষের তেল কেনা হয়, যাদের বলে 140 টাকা লিটার সরিষার তেল, এটা জানাই। কিন্তু আরো যেগুলো আছে মিল কারখানা, ভালো ভালো মিলের তেল কিনতে গেলে আরো বেশি দাম লাগে। তো এই তেল জাতীয় পদার্থে যদি আগুন লাগে তাহলে আমরা কি করবো? পানি দিব। আমরা পানি দিলে পারো তেলের আগুন বেড়ে যাবে, যেহেতু তেল হচ্ছে পানির থেকে হালকা। আমরা পানি দিলে পানির উপর তেল ভেসে ভেসে আগুনটাকে আর ছড়াই দেবো, আরো ভয়াবহতা বেড়ে যাবে। এই জন্য তেলের আগুনে আমরা পানি দেবো না, কোনো কিছু দিয়ে চাপা দেবো। মোটা কম্বল, চটের বস্তা বা এই জাতীয় নির্দেশক খাতা দিয়ে অথবা বালি দিয়ে চাপা দিয়ে অক্সিজেন কাট করে অগ্নি নির্বাপন করব, অথবা ফায়ার এক্সটিংগুইশার, ফোম জাতীয় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আমরা এই আগুন নির্বাপন করতে পারব। তৃতীয়ত হচ্ছে গ্যাসীয় পদার্থের আগুন। এখন আমরা আসি যে গ্যাস, আমাদের যে সমস্ত গ্যাস, এখন গ্যাস কত প্রকার? আমরা বলি যে সিএনজি। এই সিএনজি দিয়ে গাড়ি চালানো হচ্ছে, এই গাড়িটার নামে আমরা সিএনজি রেখে দিয়েছি। আসলে কি গাড়িটার নাম সিএনজি? এটা সিএনজি দিয়ে গাড়িটা চলে। আমরা তিন ধরনের গ্যাস আছে, একটা হচ্ছে সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এলএনজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আর এমএমপি মানে লিকুইড মিনারেল গ্যাস। এই তিনটা গ্যাস আমরা বিভিন্ন দুধ কারখানা, রান্নার কাজ এবং গাড়ি চালানোর কাজে ব্যবহার করে থাকি। আমরা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসটা যেটা পাই ডাইরেক্ট সরাসরি খনি থেকে আমরা পেয়ে থাকি। এটাকে বলা হয় কমপ্রেসড লিকুইড কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। আর যেটাকে বলা হচ্ছে এলএনজি, এটা হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমরা কোথা থেকে পাচ্ছি? যেখানে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল শোধন করা হচ্ছে, সেই পেট্রোল শোধনাগারে যে উৎকৃষ্ট গ্যাসটা হয়, সেই উৎকৃষ্ট গ্যাসটাকে আমরা বোতলজাত করে রান্নার কাজে বা কোনো বিভিন্ন কাজে ব্যবহার করতেছি, সেটাকে বলা হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। আর এলএনজি গ্যাস, যেটা বাইরের দেশে তৈরি হয়, মিনারেল গ্যাস মানুষ তৈরি করে, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তৈরি করি। বাংলাদেশ যখন বাংলা যখন কমপ্রেস ন্যাচারাল গ্যাসের ঘাটতি দেখা যায়, তখন সেই সমস্ত কন্ট্রাক্টরদের মাধ্যমে ওই এলএনজি গ্যাস কিনে গ্যাসের জাতীয় গ্রিডের সাথে সংযোগ করে দেয়। যে সমস্ত কন্ট্রাক্টররা পেট্রোবাংলার সাথে কন্ট্যাক্ট করে, আপনারা সেটা আরো ভালো জানেন, যেহেতু পেট্রোবাংলা বা আপনাদের সাথে ব্যাংকিং লেনদেন আরো ভালো, আরো নিবিড় সম্পর্ক তাদের সাথে আছে।
তারা দেখা যাচ্ছে তখন ওই সমস্ত কন্ট্রাক্টরদের কাছ থেকে ওই সমস্ত গ্যাস সে বলে যে আমাকে 1,000 কিউবিক মিটার গ্যাস আমার কাছে আছে, এই গ্যাসটা আপনাদের কাছে বিক্রি করতে চাই। তখন পেট্রোবাংলা বলে আমাদের এই গ্যাস দিতে হলে পারে আমাদের বন্দরের কাছাকাছি আসা যাবে না, আপনার বহিঃসমুদ্রের সমুদ্র এত নটিক্যাল মাইল দূরে এই জাহাজ নোঙ্গর করে পাইপলাইনের মাধ্যমে আমাদের এই গ্যাসটা বিক্রি করতে পারে। তারা সেই চুক্তিবদ্ধ হয়ে তখন বহিঃসমুদ্রে নোঙ্গর করে যার পাইপলাইনের মাধ্যমে আমাদের গ্যাস সঞ্চালনের লাইনে জাতীয় গ্রিডের সাথে সংযোগ করে তখন সেখানে একটা মিটার থাকে কত কিউবিক মিটার গ্যাস তারা বিক্রি করবে। এই 3 ধরনের গ্যাস আমরা ব্যবহার করে থাকি। আরো যেগুলো আমাদের আরো গ্যাস যেগুলো উপস্থিত হয় যেগুলো ক্ষতিকারক গ্যাস আছে সেগুলো তো আমাদের কিছু উপকারী গ্যাস আছে, যেমন নাইট্রোজেন গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, আবার কিছু গ্যাস আছে ক্ষতি করে। তো এই গ্যাস জাতীয় পদার্থে যদি আগুন লাগে তাহলে আমরা কি করব? এই গ্যাসে যদি আগুন লাগে তাহলে পরে আমরা সেটা গ্যাসের মেন সুইচ বন্ধ করে আগুন নির্বাপন করব। এই মেন 1 নম্বর উপায় হচ্ছে মেন সুইচ বন্ধ করা। যদি মেন সুইচ বন্ধ করা সম্ভব না হয় তাহলে আমরা সেটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আগুন নির্বাপন করতে হবে, অথবা ওই যে তেলের আগুনের মতন মোটা কম্বল বা কম্বল জাতীয় মোটা কাপড় ভিজায়া গ্যাসের সিলিন্ডারের উপর বা সেই রাইজারের উপর যদি আমরা চাপা দিই তাহলে অক্সিজেন কাটা হয়ে আগুনটা নিভে যাবে, অথবা ফায়ার সার্ভিসের ফোর্সের পানি দিয়ে সেই আগুন নির্বাপন করতে হবে। এখন আমরা আসি একেবারে শেষ পর্যায়ে ডি শ্রেণীর আগুন, ধাতব পদার্থের আগুন। এখন ধাতব পদার্থ, মেটাল পদার্থ, সোনা, রূপা, স্টিল, এগুলোকে আগুনে জ্বলে নাকি? আমি আগেই বলেছি যে বর্জ্য বস্তু জ্বলার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন ওই পরিমাণ তাপ যখন উৎপন্ন হয় তখন ওই বর্জ্য বস্তু জ্বলে। লোহা, তামা, স্টিল এগুলাও আগুনে জ্বলে, সেটা তাপের তারতম্যের উপরে। যেমন লোহা জ্বলতে 1200 থেকে 1800 ডিগ্রি তাপমাত্রা লাগে। 1200 ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হলে লোহা গরম হয়, গরম 1800 ডিগ্রি তাপমাত্রাতে সেটা জ্বলে। যদি আমরা সিলভার যদি করি সেটা হচ্ছে লিগা আমরা 700 ডিগ্রি তাপমাত্রায় অ্যালুমিনিয়াম জ্বলে। কপার জ্বলে 350 ডিগ্রি তাপমাত্রায় খুব কয়লা জ্বলে। তো এই সমস্ত মেটাল পদার্থগুলো আগুনে জ্বলে। যেহেতু এই আগুনের অধিক তাপের প্রয়োজন হয়, এই সমস্ত বর্জ্য বস্তু যদি আগুন লাগে তাহলে পরে পানি দেওয়া যাবে না। পানি দিলে কি হবে? পানি দিলে বিস্ফোরণ হবে। অক্সিজেন পানির ভিতরে কি আছে? অক্সিজেন এবং হাইড্রোজেনের মিলিত ফল হচ্ছে লিগা পানি। যখন অধিক তাপের ভিতরে এই পানিটা ছেড়ে দেওয়া হবে তখন অক্সিজেন এবং হাইড্রোজেন বিভাজিত হবে, বিস্ফোরণ ঘটবে। তখন অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করবে আর হাইড্রোজেন নিজেই জ্বলবে। তাহলে কি ভয়াবহতা বেড়ে যাবে না? আমি যদি অল্প তাপের ভিতরে পানি দিই তাহলে পরে আগুন নিভে যাবে। অধিক তাপের ভিতরে যদি অল্প কিছু পানি দিই, আমরা যখন রান্না করি, রান্নার সময় যদি তেলের ভিতরে একটু পানি পড়ে, এক ফোঁটা পানি পড়ে, চটপট করে ফুটে ওঠে। গরম কড়াইয়ের উপরে যদি অল্প একটু পানি পড়ে তাহলে চটপট করে ফুটে ওঠে। এই চটপট করে ফুটে উঠতেছে মানে কি হচ্ছে? অক্সিজেন এবং হাইড্রোজেন যেটা বিভাজিত হচ্ছে, তার কারণে এই শব্দটা হচ্ছে। আমরা যদি অধিক একটা ধাতব পাবো, একটা জাহাজে আগুন লাগছে, মেটাল পদার্থ দাও করে আগুন জ্বলছে। মেটাল পদার্থ কিন্তু আপনাকে এইরকম যে আগুনের এরকম যে শিকার হবে না, হইতে পারে। আগুনটা বুঝতে পারছেন না, সেখানে আপনি হাত দিবেন বা পা দিবেন, আপনার হাত আর পা সেখানে নাই। মেটালের সাথে গলে যেটা সেই আমাদের বিএম কন্টেনার সীতাকুণ্ডে বিএম কন্টেনারে যখন আগুন লাগলো তখন কিন্তু আমাদের 14 জন মানুষ, আমাদের ফায়ার ফাইটার লিডার, তারা কিন্তু সেখানে শহীদ হয়েছে, মারা গেছে। তো সাথে কিন্তু আরো লোক মারা গেছে। তো সেখানে কি ঘটেছিল? সেখানে কি ছিল? আমরা যদি আমি আগেই বলছি যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি সেই জিনিসগুলোর যে কি হ্যাজার্ডটা যদি কি রিঅ্যাকশনটা যদি আমরা খুঁজে বের করতে পারি তারপরে সেই দুর্ঘটনার হাত থেকে আমরা আছি। কিন্তু তারা যারা বন্দর কর্তৃপক্ষ ছিল, যারা মজুত করছে, তারাও জানে না এটার ভিতরে কি আছে। হাইড্রোজেন পার অক্সাইড আছে, যে হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা, এটা বিশাল মাত্রা।
আমাদের রাসায়নিক দ্রব্যের ভিতরে একটা মাত্রা হাইড্রোজেন পারঅক্সাইড। তো এটা কি একাধারক, সে ধার্যশীল, বিষাক্ত এবং বিস্ফোরক। আমরা যখন কোন গ্যাসের সিম্বল লেখা থাকে তখন সিম্বল দেওয়া থাকে সেখানে যে মাথা লাল, বডি হলুদ, সেখানে বলা হচ্ছে যে ওটা ধার্য এবং বিষাক্ত। আবার কিছু আছে ধার্য, বিষাক্ত এবং বিস্ফোরক। তো যেটা যখনই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যখনই পানি রিঅ্যাক্ট করছে তখন কিন্তু ওটা বিস্ফোরণ করছে। বিস্ফোরণ ঘটার সাথে সাথে ওটা উন্মুক্ত হয়ে গেছে আর হাইড্রোজেন পারঅক্সাইড তো নিজেই আগুনে জ্বলে। যখন এটা আগুনে জ্বলছে, যখন যেদিক দিয়ে বেরিয়ে গেছে সেদিকে যে পরিমাণ লোক ছিল সেই মানুষগুলো একজন পুলিশ ছিল, সে পুলিশের একটা হাত নাই, সব অক্ষত আছে। কি হয়েছে সেখানে? সেখানে হাইড্রোজেন পারঅক্সাইডের যে সীসাটা আগুনে, আমরা যখন অনেকে আমরা সিগারেট খাওয়ার সময় লক্ষ্য করি, যারা সিগারেট খাই, ধূমপান করে, বা যদি আমরা মাছের কাঠি জ্বালাই, যে মাছের কাঠির ভিতরে যদি অতিরিক্ত বারুদ থাকে তাহলে কিছু আগুন দেখা যায় সীসা হয়ে একদিকে ছুটে, দেখছেন না? কাঠিটা জ্বালানো তো ওইখানে কি হয়েছে, সে কার্বনটা বেশি পাইছে বলে ওদিকে আগুনটা বেশি যাচ্ছে। তো যখনই হাইড্রোজেন পারঅক্সাইডটা যখনই ওইদিক দিয়ে ধাবিত হয়েছে তখন ওই আগুনটা এত পরিমাণ হিট হয়েছে তার হাতটাকে গলাইয়ে নিঃশেষ করে দিয়েছে, সে বুঝতে পারি নাই। কথা বললেন? তো হাইড্রোজেন পারঅক্সাইড যেমন হাইড্রোজেন ও বেটা মাত্রা সব জায়গায় আছে, পানির ভিতরে আছে। হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হওয়ার পানি, আমরা পানির অপর নাম জীবন, পানির অপর নাম আবার মরণ। আবার হাইড্রোজেন এবং কার্বনের মিলিত ফল আছে তেল, ধার্য তেল। তো হাইড্রোজেন এবং কার্বন মিলিত ফল হচ্ছে তেল। হাইড্রোজেন ও বেটা মাত্রা কিন্তু সব জায়গায় আছে, সব জায়গায় মাত্রা করতেছে। সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ভালো হোক, আর যদি এটা যদি আমাদের ব্যত্যয় ঘটে তারপরে আমাদের সেখানে জীবনহানির আশঙ্কা রয়ে গেছে। তো ওই মেটাল পদার্থে যখন আগুন লাগে তখন আমরা পানি দিতে পারবো না, পানি দিলে অক্সিজেন এবং হাইড্রোজেন বিভাজিত হবে এবং বিস্ফোরণ ঘটবে, সেখানে যান ও মানব ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে কি আগুন জ্বলতে থাকবে না? আগুন জ্বলতে থাকবে না, সেখানে আমরা কেমিক্যাল পাউডার ব্যবহার করব এবং শুকনা ছাই এবং শুকনা বালি ব্যবহার করে আগুন নির্বাপনের চেষ্টা করব। তারপরে যদি আমরা ব্যর্থ হই আমরা ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো। আগুনে ব্যর্থ হওয়ার পরে না ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো, তাই না? আমরা কি করি? আগুন নিবানোর জন্য চেষ্টা করি, যখন ব্যর্থ হোক তখন ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। ফায়ার সার্ভিস আসি দেখে যে আগুন পুড়ে ছাই হয়ে গেছে, তখন ছাইয়ে পানি মারে, আর আপনারা অভিযোগ করেন ফায়ার সার্ভিস আসি ছাই নিবাচ্ছে। আপনি যদি পোড়ার পরে সংবাদ দেন যে ছাই নিবাবো না, তো কি নিবা? আমরা আগুন যেখানেই ধরুক না কেন আগুনের সূচনা লগ্নে ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো এবং সর্বশক্তি ব্যয় করবো অগ্নি নিবাপনের জন্য। তাহলে আমি আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছি এবং সাথে কেউ না কেউ ফায়ার সার্ভিসকে সংবাদ দিচ্ছি। ফায়ার সার্ভিস আসতেছে, আগুন যদি নিভে যায় তারা ফিরে যাবে, অথবা একটা ফোন করে দিলাম। আর যদি আগুন না নেবে তাহলে পরে কিছু হলেও তো আগুনের মাঝামাঝি এসে পাবে, আশেপাশের স্থাপনাগুলা আগুনের হাত থেকে বাঁচাইতে পারবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোন ডিপার্টমেন্ট নাই যে 24 আওয়ার্স টেলিফোন রিসিভ করে এবং একটা সর্বোচ্চ 2টা রিং বাজবে। ফায়ার সার্ভিসের এমন কোন প্রতিষ্ঠান নাই যে 3টা রিংয়ে ফোন ধরবে, 2টা রিংয়ে ফোন ধরবে। সেটা 24 আওয়ার্স, শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিডোর, আমফান যাই হোক না কেন, যদি লাইন কানেকশন থাকে আর রিং যদি বাজে অবশ্যই 2 রিংয়ের মাথায় ফোন ধরবে। সে আপনি দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস হন আর রাস্তার ফকির হন, এরা বাদ বিচার ফায়ার সার্ভিস করে না, ফোন আপনার রিসিভ হবে। এমন কোন প্রতিষ্ঠান নাই যে তাদের ফোনের নিশ্চয়তা দিতে পারবে যে ফোন রিসিভ হবে। আর ফায়ার সার্ভিস এমন একটা ডিপার্টমেন্ট, ফোন রিসিভ করার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে স্টেশন থেকে আউট হবে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। মেলা সময় আপনারা ভাবছেন 30 সেকেন্ড সময়,
এই 30 সেকেন্ড সময়তে আমরা 5 তলা থেকে নিচে নামি 4 তলা পর্যন্ত যেতে পারবো, আবার হয়তো দেখো আসতে পারি। আমাদের মতন হলে ট্রেনিংপ্রাপ্ত হলে 30 সেকেন্ড সময় অনেক বেশি। তো মেটাল পদার্থের আগুন, আমাদের এই 4 ধরনের আগুন ছিল। আমাদের এই অগ্নি নির্বাপনের যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ আমরা দিলাম, এখন আমরা আসবো যে কি কি কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আগুন ধরে। যেমন মশার কয়েল, মশার কয়েল যদি আমরা যত্র যদি জ্বালাও রাখি, রাতের বেলা মশার কয়েল খাটের তলে জ্বালাও রাখছি, আপনার বেডশিটের কোনা ঝুলে যাইতে পারে, মশারির কোনা ঝুলে যাইতে পারে, আপনার বালিশ পড়ে যাইতে পারে, সেখান থেকে আগুন লেগে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা মশার কয়েলটা যদি সাবধানতার সাথে মশার ট্রেতে জ্বালাই, এখন আধুনিক টিউব রয়েছে, স্টিলের রয়েছে এবং মাটিটা সবচেয়ে ভালো, নিরাপদ, গরমও কম হয়, সেখানে আগুন ধরবে না। কিন্তু মশাকে যদি আমরা সাবধানতার সাথে জ্বালাইতে পারি, তারপর সেখান থেকে আগুনের পরিমাণ আমাদের খুব কমে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা জলাত্মগুলির শেষ অংশ, আমরা তো গুলি খাই না, তাই না? ধূমপানও বিষপান, আর ধূমপান বলা হয়েছে যে হারাম। অধিকাংশ আলোকগুলো বলতেছে যে হারাম, তা আমার কাছে মনে হয় যে হারাম। ওখানে একটা কথা বলা হয়েছে, অপচয়কারী শয়তানের ভাগ। তো সিগারেট খাওয়া যদি আমার যদি অপচয়, কোনো ক্ষতি লাভ আছে? কোনো লাভ নাই, আমি তো লাভ পাই নাই। তো লাভ যদি না থাকে তাহলে তো অপচয় করা। আর অপচয়কারী যদি শয়তানের ভাগ, শয়তান যদি পার না পায়, শয়তানের ভাই পার পাবে, এরকম ছাড় বলে আল্লাহ তাআলা দিবেন না। তাহলে ধূমপান পরিহার করবো। আর ধূমপান যদি করি তাহলে যদি না মানি, এতদিন যদি 1 প্যাকেট খাইতাম, আজ থেকে আরো 2 প্যাকেট বাড়াই দেবো, 3 প্যাকেট খাবেন, রাজস্ব বাড়বে। কিন্তু ধূমপানের অবশিষ্ট অংশটা আমরা যত্রে না থেকে নিবাই ফেলবো, অষ্টমীতে ফেলবো অথবা নিবাই ফেলবো। তারপরে আমাদের যে 80% আগুন ধূমপানের কারণে হয়, সেই বৃহত্তর একটা অগ্নিকাণ্ডের কারণ থেকে আমরা রক্ষা পাবো। তারপরে আসি আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিট। আগে বলেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আমরা যদি সেই আমাদের সঠিক মানে তার এবং যে আমাদের ওয়ারিং গুলো করি প্রতিষ্ঠানের, এবং সেই আর্থিক গুলো সঠিকভাবে করি, মাঝে মাঝে যেহেতু বৈদ্যুতিক সঙ্গীগুলো পরীক্ষা করে যদি আমরা সেগুলো যদি ঠিকঠাক করি, তাহলে বৈদ্যুতিক আগুন থেকে আমরা রক্ষা পেতে পারি। আর তারপরে আসি আমরা যে বৈদ্যুতিক আগুন, আমরা কি করি? বৈদ্যুতিক আগুনকে বাসা বাড়িতে আগুনের কাজ করছি, আগুন করার সময় রয়েছে আমার মোবাইলে রিং আসছে, আমি রাখি দিয়ে চলে গেছি, কথা বলতে বলতে কথায় আমি এদিকে খেয়াল নেই, বৈদ্যুতিক আগুন ধরে যেতে পারে। অথবা আমাদের যারা বাসা বাড়িতে করে বৈদ্যুতিক আগুন করতে করতে আমাদের টিভিতে একটা সিরিয়াল ভালো আছে, ওদিকে খেয়াল চলে গেছে, তারপরে বৈদ্যুতিক আগুন যখন ব্যবহার করবো, সে বৈদ্যুতিক আগুনটা আমরা কানেকশন দিয়ে কোথাও যাব না। বৈদ্যুতিক হিটার যেগুলো আছে সেগুলো একই অবস্থা, আমরা অনেক সময় কারো কানেকশন দিয়ে রাখি দিই। আমরা কি ওয়াটার হিটার ব্যবহার করি। হাসপাতালে যাবেন, দেখবেন যে বাচ্চারা পুড়ে গেছে, কি হয়েছে? গরম পানি পড়ছে, এবং গরম পানি যখন পড়ছে, গরম পানি পড়ছে, আবার আগ্রহ তাকে কিভাবে পড়ছে? আপনি বৈদ্যুতিক হিটার এখন করেছে জগ, তাই না? আপনার টেবিলের উপর বৈদ্যুতিক হিটারে জগে পানি গরম প্রতিদিন হয়েছে, আপনার 2 বছরের বাচ্চা মেয়েটাও জানে, ওটা থাবাটি ধরবে, ও জগ ধরবে, জগ কাজ হবে, পানি গরম পানি পড়বে, সারাটা জীবন আপনার ভুলের কারণে আপনার নিষ্পাপ শিশুটা মৃত্যুবরণ করবে। আমরা সারা জীবন আশ্বাস করবো। তারপর আমরা সেই বৈদ্যুতিক হিটার গুলা বাচ্চারা লাগান পান, বা আমি পানি গরম করতে দিয়ে আমি কোথাও যাবো না। এর থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন করি, সেখান থেকে আমরা আগুনের হাত থেকে রক্ষা পেতে পারি। তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় কি করি? আতশবাজি পোড়াই, অতি উৎসাহিত হয়ে বাচ্চারা ফুটায়, অনেক সময় বড় লোক ফুটায়, বর্ষপূর্তি অনুষ্ঠানের সময় ফানুস উড়াই,
এই সমস্ত আতশবাজি থেকেও আমাদের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ওগুলো থেকে বিরত থাকবো এবং সাবধানতা অবলম্বন করবো। তারপর আমরা রান্নার শেষে কি করি? চুলার আগুন নিভিয়ে ফেলি না। রান্নার শেষে চুলার আগুন নিভিয়ে ফেলতে হবে, চুলার আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং আমরা গ্যাসের চুলা জ্বালাই রাখি। একটা গ্যাসের কাঠি জ্বালানোর জন্য গ্যাসের চুলা জ্বালাই রাখি। সে থেকে কিন্তু আমাদের গ্যাসের চুলাটা জ্বালাই রাখছেন কি ধরনের বিপদ হতে পারে। আপনি গ্যাসের চুলা জ্বালাই রাখছেন এবং গ্যাসের সুইচটা আস্তে করে দিয়েছেন, যেটা আস্তে আস্তে যাবে, গ্যাস যাতে আস্তে পড়ে। তাহলে আপনি কৃপা ধরে ইমান আমার ভিতরে একটু আছে, আমি একটু কৃপণতা করছি একটা গ্যাসের কাঠির জন্য, আবার একটু ইমানও আছে যে গ্যাস বেশি পড়বি অপচয় হতে পারে, শয়তানের ভাই হয়ে থাকো। এখন আমি আস্তে করে দিছি, আবার আমি আস্তে করে দিছি, ওটা গ্যাসের প্রবাহ যখন কমে গেছে বা বাতাসের কারণে যে কোনো কারণে গ্যাসটা কয়েক সেকেন্ডের জন্য বা মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে, আগুন নিভে গেছে। গ্যাস চালু হয়েছে, গ্যাস আবার কন্টিনিউ চলছে। এবার কি হবে? গ্যাস বাড়াইয়া সারা ঘরে ছড়াই পড়বে। গ্যাস বাড়াইয়া যখন সারা ঘরে ছড়াই পড়বে, তখন আপনার বাসাতে যারা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরির জন্য আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আমাদের মা বোনরা যারা আছে রাস্তা তৈরি করার জন্য যাবে, গ্যাসের চুলা অন করবে। অন করলে কি হবে? একটা চিৎকার হবে, আর দেখবেন যার নাই কি হয়েছে, আগুনের একটা ঝলকানি মারছে, কোথাও আগুনে পড়ছে না, রান্নাঘরে ওই লোকটা মারা গেছে, আর আপনার ওয়ার্ডরোবের ভিতরে যে সমস্ত কাপড় ছিল শোকেসের ভিতরে সেগুলো কাপড় আগুন জ্বলছে, আর কোথাও আগুন নাই। এবার আপনার জিন ভূত তাড়ানোর জন্য ওজা টোজাটাকে নিয়ে আসবেন বাড়ি বন্ধ করার জন্য। আমার বাড়িতে জিনের আশ্রয় হয়েছে। আসলে কি জিনের আশ্রয় হয়েছে? আপনি গ্যাসের চুলা অন করে রাখছিলেন, সারা ঘরে গ্যাস ছড়াই গেছে, গ্যাস ছড়াই যাওয়ার কারণে ফ্যান চলতেছে বা এসি চলতেছে, ওপেন স্পেসে যে সমস্ত গ্যাসগুলো ছিল সেটা হালকা হয়ে গেছে, আর যেটা আপনার ওয়াইফের ভিতরে বা শোকেসের ভিতরে ঢুকছে সেটা ঘনত্ব আছে। যখন আপনি গ্যাস পাচ্ছেন, সারা ঘরের গ্যাসটা একটা আগুন ঝলকানি দিয়ে নিভে গেছে, গ্যাস পুড়ে গেছে, আলো উড়ে গেছে, কিন্তু ওয়াইফের ভিতরে যেখানে কাপড় ছিল সে কাপড়ে আগুন ধরে গেছে, সেখান থেকে আগুন জমা গেছে, আগুন জ্বলতেছে। আপনি বলবেন যে এটা জিনের কারবার। আসলে কি জিনের কারবার? তো আমরা গ্যাসের চুলা বন্ধ করে রাখবো, আর যদি এই ধরনের কোনো অন হয়ে থাকে, যদি বুঝতে পারি, তাহলে আমরা আগুন জ্বালাবো না, আমরা কোনো বৈদ্যুতিক সুইচ অন বা অফ করবো না। যদি বৈদ্যুতিক সুইচ অন থাকে অন থাকবে, অফ থাকলে অন করবো না। আমি এবং আমাদের যে ফোনটা আমরা ব্যবহার করতেছি সেই ফোনটা আমরা আউটগোয়িং বা ইনকামিং কোনোটাই করবো না, রিসিভও করবো না, আমি কাউকে কল দিব না। এখন কল বা রিসিভ করলে কি হবে? আমার এটা ইলেকট্রনিক্স ডিভাইস, ভিতরে ব্যাটারি আছে না, ব্যাটারি কি সাপ্লাই দিচ্ছে? বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। তারপরে ব্যাটারি যদি বিদ্যুৎ সাপ্লাই দেয়, যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন কি না ওখানে একটা স্পার্ক হয়, নেগেটিভ আর পজিটিভ একসাথে হয়ে যায়, তখন কি লাইনটা চালু হয়ে যায়। যখন স্পার্ক হয়ে যায় তখন যদি ওখানে গ্যাসের ভিতরে এর ভিতরে গ্যাস ঢুকে গেছে, তখন ওখান থেকে আগুন ধরে যাবে, মোবাইলটা বাস্ট হবে, আপনার হাত এবং কান সহকারে উড়ে যেতে পারে। আমি বৈদ্যুতিক সুইচ যদি দিই, তাহলে পরে বৈদ্যুতিক সুইচের ভিতরে একটা স্পার্ক করে নেগেটিভ পজিটিভ এক হয়ে সেখান থেকে আগুন ধরে যেতে পারে। আমি যখন আমার ঘরের সিটকারি খুলবো, সেই সিটকারিটা মেটালের, আমার মেটালের সাথে মেটালের ঘর্ষণ লেগে স্পার্ক করে আগুন ধরে যেতে পারে। আমি এই কাজগুলো থেকে বিরত থাকবো। আমি আস্তে করি কোনো ভিজা কাপড় দিয়ে সিটকারিটাকে পেছাই ধরি, খুলে ঘর থেকে সমস্ত লোকজনকে বের করে দেবো এবং নিজেও বলে দেবো, ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো, তারা আসবে, পর্যবেক্ষণ করবে, ক্লিয়ার হইলে আপনাকে আবার ঘরে প্রত্যাবর্তন করে দেবে। ক্লিয়ার? যাই হোক, আমাদের এই অগ্নি নির্বাপন উদ্ধার বিষয়ক ক্লাসটা অনেক ব্যাপক ক্লাস, তো 1 ঘন্টা আধা ঘন্টা এই ক্লাস নিয়ে আসলে ওরকম বোঝার